2017 সালের প্রচন্ড ভাইরাল গান দেশবাসী তোর কথা কি আপনাদের মনে আছে? ওই সময় আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত। এই গানে উনাকে ভ্যাট ম্যান বলা হয়েছিল। আজকে থেকে প্রায় 7 বছর আগেও বারংবার ভ্যাট বাড়ানো নিয়ে বাংলাদেশের মানুষ ঠিকই অসন্তুষ্ট ছিল, কিন্তু বছর ঘুরে ইতিহাসের পুনরাবৃত্তি যেমন হয়, খুব সম্ভবত নতুন একজন ভ্যাট ম্যান বাংলাদেশের মানুষের সামনে আসছে। বর্তমান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে অনেক মানুষই অসন্তুষ্ট। গত 9 জানুয়ারি রাতে একটা অধ্যাদেশ জারির মাধ্যমে ওনার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। তখন থেকেই 100-র বেশি সেবা ও পণ্যের ভ্যাট ও সম্পূরক শুল্ক আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সবগুলো সমানভাবে বাড়ে নাই, আলাদা আলাদাভাবে বাড়ছে। অর্থ উপদেষ্টা এইটা বলতেছেন এই সিদ্ধান্ত মূল্যস্ফীতি বাড়াবে না, তবে তার এই কথায় অনেকেই বিশ্বাস বা ভরসা রাখতে পারতেছেন না। দুনিয়ার অন্যান্য দেশ যেখানে আয়করের মতন প্রত্যক্ষ করের উৎস থেকে রাজস্ব আদায়ের দিকে বেশি মনোযোগ দেয়, সেইখানে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন অতি ধনীদেরকে বাঁচায় নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত মানুষের উপরে এই ভ্যাটের বোঝা চাপায় দেওয়া হয়। আমাদের প্রতিবেশী দেশ ভারতও যেখানে 50%-এর বেশি রেভিনিউ আয়কর থেকে নেয়, সেখানে বাংলাদেশের রেভিনিউ এর 65%ই আসে সাধারণ মানুষের ভ্যাট শুল্ক এবং পরোক্ষ কর থেকে। একটা রাজনৈতিক সরকার যদি এমন করে আপনি মানতে পারেন, আচ্ছা তাদের অনেক সুবিধাভোগী হয়তো আছে, তবে অনেকেই এই উত্তরটা খুঁজে পাইতেছে না স্বৈরাচার পরবর্তী একটা অন্তর্বর্তীকালীন সরকার কেন ঠিক সেম সিদ্ধান্তটাই নিতে যাবে। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব ভ্যাটের ইতিহাসটা কোত্থেকে শুরু, বাংলাদেশে কখন কেমন বা কি ধরনের ভ্যাট ছিল বা আছে, পৃথিবীর অন্যান্য দেশে ভ্যাটের হার আসলে কেমন, আয়করের মতন প্রত্যক্ষ কর নাকি ভ্যাটের মতন পরোক্ষ কর অর্থনীতির জন্য আসলে ভালো হয়, ভ্যাট বাড়ানোর অজুহাত হিসেবে আইএমএফ এর যে দোহাইটা দেওয়া হইতেছে সেটা আসলে কতটা সত্যি, এই সবগুলো বিষয় নিয়ে আমি খুব ডিপলি আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আপনি কি জানেন আপনার স্বপ্নের কোন একটা গ্যাজেট, আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক কিংবা কোন একটা গেমিং পিসি বাস্তবেও আপনার হাতে থাকতে পারে? ভিডিওটা দেখতে থাকেন, সামনে আমি ব্যাখ্যা দিতেছি। ভ্যাটের ফুল ফর্ম হইতেছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। সরকারি ব্যয় মেটানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটা টুল, কিন্তু এইটাই রাজস্ব আদায়ের একমাত্র উপায় না। ভ্যাটের ধারণা প্রথমে আসে ফ্রেঞ্চ ইকোনমিস্ট মরিস লরের কাছ থেকে, যেটা 1950-এর দশকের কথা। 1967 সালে তখনকার ইউরোপিয়ান কমিশন একটা কমন ভ্যাট সিস্টেম চালু করার কথা ভাবে। ওই বছরই প্রথম দেশ হিসেবে ফ্রান্স ভ্যাট চালু করে। ফ্রান্সে যখন ভ্যাটের এই প্ল্যানটা সাকসেসফুল হয়, তখন তাদের দেখা দেখি ইউরোপের অন্যান্য দেশও এই সিস্টেমটা চালু করতে থাকে। 1977 সালে অফিসিয়ালি ইউরোপিয়ান কমিশন ভ্যাট সিস্টেম অ্যাডপ্ট করে নেয়, আর বাংলাদেশে 1991 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে ভ্যাট সিস্টেম চালু করা হয়। মোটামুটি এইটাই হচ্ছে ভ্যাটের ইতিহাস। ভ্যাটকে কিন্তু বলা হয় ব্যয় কর, মানে কোন একটা পণ্যের পিছনে আপনি টাকা খরচ করছেন, তার একটা অংশ আপনি সরকারকেও দিতেছেন ইনডিরেক্টলি। আরেক টাইপের কর আছে যেটা ধরেন আয়কর, এইটা কিন্তু মানুষ ডাইরেক্টলি সরাসরি ভাবে সরকারকে দেয়। কারণ কথার কথা, সরকার এখানে বলে দিছে তুমি যদি 1 লক্ষ টাকা কামাই করো তাইলে ওইটার 10% আমাকে দিতেই হবে। এখন এই সিস্টেম কিন্তু সব দেশেই থাকে। ইউরোপের বিশেষ করে নর্ডিক যেই দেশগুলো আছে ওইখানে তো আয়করের পার্সেন্টেজ অনেক বেশি, কিছু কিছু ক্ষেত্রে 50%-এরও বেশি হয়। অর্থ বছরের শুরুতে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থেকে বাজেট ঘোষণা করে সংসদের মধ্যে, আপনারা দেখছেন না? ওইখানে কিন্তু সরকার একটা এস্টিমেট দেয়, আগামী 1 বছরে আমি এত টাকা কামাই করব আর এত টাকা খরচ করব। প্রত্যক্ষ কর, পরোক্ষ কর কিংবা কর বহির্ভূত আয়, যেগুলা ট্যাক্স ছাড়া অন্য খাত থেকে আসে, এইসব হইতেছে সরকারের আয়ের উৎস। আয় কর, সম্পত্তি কর, কর্পোরেট কর, মুনাফা কর, এইসব কর প্রত্যক্ষভাবে সরাসরি সরকার জনগণের কাছ থেকে নেয়। বিক্রয় কর, ভ্যাট, আবগারি কর, যেমন তামাক, মদ ইত্যাদির উপরে যে করটা আসে, এইসব হইতেছে পরোক্ষ কর। আপনি নিজে খরচ করবেন, তার থেকে একটা পার্সেন্টেজ আপনি সরকারকে দিবেন। সরকারকে কিন্তু দেশ রক্ষা করা লাগে। এই যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তাদের পিছনে বিশাল অঙ্কের টাকা খরচ হয়। আইন শৃঙ্খলা রক্ষা করা, প্রশাসন চালানোর মতন খরচ আছে। সরকার বিভিন্ন সামাজিক কর্মসূচি নেয়, বিভিন্ন পণ্যে সরকার ভর্তুকি দেয়। এইসবে সরকার এক ধরনের খরচ করে, যেটাকে বলা হয় অনুন্নয়ন বা রাজস্ব ব্যয়। আরেক ধরনের ব্যয় দেখা যায় উন্নয়ন খাতে, যেমন ধরেন সরকার একটা রাস্তা বানাইলো আপনাদেরই জন্য, একটা সেতু বানাইলো, অবকাঠামো বানাইলো। অনুন্নয়ন ব্যয় শেষ করার পরে বাকি যেই অর্থ
সেটা সরকারের উন্নয়ন ব্যয় খরচ হয়। এখন বাংলাদেশে কিন্তু বাজেটে ঘাটতি প্রায় প্রতি বছরই থাকে, মানে সরকারের আয় কম হয়, ব্যয় বেশি হয়। 2024-25 অর্থ বছরে বাজেট ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা। প্রতি বছরে কিন্তু এমন ঘাটতি থাকে, এটা নতুন না। এইটার একটা অন্যতম কারণ হইতেছে ধনী যেই মানুষরা আছে, অতি ধনী মানুষজন, তাদের কাছ থেকে প্রত্যক্ষ কর বা আয়কর যখন সরকার আদায় করতে যায়, এইটা বেশ কঠিন হয়। উল্টা দেখা যায় তুলনামূলকভাবে কম সম্পদশালী সাধারণ মানুষের উপরে এই পরোক্ষ কর বা ভ্যাটের বোঝা চাপায় দেওয়া হয়, আর শেষমেশ তো ওই ঋণ নিয়েই ঘাটতি পূরণ করা লাগে। আরো ব্যাখ্যা দিব সামনে, কিন্তু তার আগে আপনি তো জানেন উন্নয়নশীল একটা দেশ হওয়ার পরেও বাংলাদেশে প্রচুর পরিমাণে অদক্ষ বেকার জনবল আছে, শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। এত বড় সংখ্যক একটা শিক্ষিত জনগোষ্ঠীকে আপনি যদি দক্ষ করতে পারেন, তাইলে বাংলাদেশ আসলে কত দ্রুত সামনে আগাবে এইটা হয়তো আপনার কল্পনারও বাইরে। আর এই লক্ষ্যেই এসআর ড্রিম আইটির পক্ষ থেকে নেওয়া হয়েছে একটা অনন্য উদ্যোগ। নতুন বছরে এসআর ড্রিম আইটি আয়োজন করেছে 12 দিন ব্যাপী স্কিল ডেভেলপমেন্ট সেমিনার, যেখানে আপনি ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং এর ট্রেন্ডিং সব স্কিলস শিখতে পারবেন। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ফ্রি সেমিনারে পার্টিসিপেট করেই আপনি পেতে পারেন আপনার স্বপ্নের গ্যাজেট আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক, গেমিং পিসি, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ আরো অনেক কিছু। এছাড়া আপনি যদি এসআর রিমাইটিকে ফেসবুকে ফলো করে রাখেন, তাইলে প্রতি সপ্তাহে আপনার ল্যাপটপ জেতার সুযোগ থাকবে। আবারও বলি, প্রতি সপ্তাহে ল্যাপটপ। আরেকটা কথা, আপনি কি জানেন সম্প্রতি এসআর ড্রিম আইটি এর স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 5 শুরু হয়ে গেছে, যেখানে আপনি মাত্র 1 টাকায় শিখতে পারবেন এআই টুলস ফর বিগিনার্স, ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স, ক্যাপকাট ভিডিও এডিটিং এর মতন ট্রেন্ডিং স্কিলস। বিস্তারিত আমি ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টের মধ্যে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে চাইলে চেক করে আসতে পারেন। আপনাদের কৌতূহল থাকতে পারে পৃথিবীর অন্যান্য দেশে আসলে এই করের সিস্টেমটা কেমন। ইউরোপের দেশগুলো যেরকম সিস্টেম, আপনার যদি ইনকাম বেশি হয় আপনার ট্যাক্সও অনেক বেশি দিতে হবে, বাংলাদেশেও এটা আছে। একদম উপরের স্ল্যাবের কথা যদি বলি, হাইয়েস্ট রেশিওটা ইউরোপে সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স নেয় ডেনমার্ক, প্রায় 55.9%। ফ্রান্স আর অস্ট্রিয়াতেও এই রেট 55%-এর ঘরে। চতুর্থ আর পঞ্চম অবস্থানে থাকা স্পেন আর বেলজিয়ামে এই রেট 54 এবং 53.5%। এগুলো কিন্তু হাইয়েস্ট স্ল্যাবের কথা বলতেছি। যার ইনকাম যত বেশি তার ট্যাক্সও দিতে হবে তত বেশি। তবে এখানে একটা ব্যাপার আছে, টোটাল ইনকামের উপরে কিন্তু সমান পরিমাণ ট্যাক্স দেওয়া লাগে না। মনে করেন কারো ইনকাম হইতেছে $50,000, এখন সে এই 50,000-এর মধ্যে $15,000 উপরে কর ছাড় পাবে, অর্থাৎ এই $15,000 উপরে তার কোনো কর দিতে হবে না। বাকি যে $35,000 আছে এর মধ্যে প্রথম $20,000 উপরে ট্যাক্স দিতে হবে 20%, মানে একটু কম। আর বাকি যে $15,000 আছে ওইটাতে হয়তো ট্যাক্স দিতে হবে 30%, মানে এর চেয়েও বেশি। মানে আপনার ইনকাম যত লেয়ারে লেয়ারে বাড়তেছে, ওই প্রতি লেয়ারে ট্যাক্সের পার্সেন্টেজও বাড়াই দিতেছে। মানে ওই যে যত ধনী হয় তার কাছ থেকে আমি তত বেশি টাকা নিব, নিয়ে এটা আমি আমার দেশের গরিব মানুষদেরকে দিব। এইটাকেই বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার। আর এই যে আপনার ইনকামের এক একটা অংশের উপরে এক এক পরিমাণ ট্যাক্স ধরা হয়, এইটাকেও ট্যাক্স ব্র্যাকেট নামে একটা টার্ম দিয়ে ডাকা হয়। আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্টের দেশগুলোতে ট্যাক্সের রেট অনেক বেশি। এই সংস্থার ইউরোপিয়ান মেম্বারদের মধ্যে সবচেয়ে কম ইনকাম ট্যাক্স রেট হাঙ্গেরি, চেক রিপাবলিক আর এস্তোনিয়ার, যথাক্রমে 15, 20 এবং 22%। ওদের সরকার কিন্তু এই ইনকাম ট্যাক্স দিয়েই অনেক রেভিনিউ আর্ন করে। ওদের এখানে সবচেয়ে কম রেটটাও কিন্তু 15%। বাংলাদেশেও কিন্তু ইনকাম ট্যাক্স সবার জন্য সেম না। এনবিআর এর ওয়েবসাইটে ডিরেক্টলি কি বলা হইতেছে এইটা একবার দেখেন। বাংলাদেশে কর এবং জিডিপির অনুপাত 7.5%। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝাই বলি। আপনি যদি ভগ্নাংশে চিন্তা করেন, ভগ্নাংশের উপরের ভাগে রাখবেন কর আর নিচের ভাগে রাখবেন জিডিপি। জিডিপি দিয়ে আপনি সহজ কথা বুঝতে পারেন একটা দেশের অর্থনীতির আকার আসলে কতটা বড়, আর করের পরিমাণ দিয়ে তো বুঝবেন ওই দেশ করের মাধ্যমে কতটুকু রেভিনিউ আর্ন করে। তার মানে এই রেশিওটা যত কম হবে তত খারাপ, যত বেশি হবে তত ভালো। বেশি হওয়া মানে আপনি করের মাধ্যমে অনেক টাকা আয় করতেছেন আপনার দেশের সরকার হিসেবে। বাংলাদেশে এটা তো বললাম 7.5%, কিন্তু অর্থনীতিবিদরা কি মনে করেন জানেন? এই কর জিডিপি অনুপাত অন্তত 15% থাকা উচিত একটা দেশে। চিন্তা করেন বাংলাদেশে এই রেট কিন্তু স্ট্যান্ডার্ডেরও অর্ধেক। এখন আপনাকে ওইসিডি এর রিপোর্টটা বলি। এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে এই কর জিডিপির অনুপাত গড়ে হইতেছে 19.3%। উন্নয়নশীল দেশগুলাই এটা 24.72%, আর উন্নত দেশে এটা আরো বেশি 35.81%। বাংলাদেশে সেটা 7.5%। বিশ্ব ব্যাংকের মতেও এই রেশিও মিনিমাম 15% থাকা উচিত। এইদিকে বাংলাদেশ পৃথিবী থেকে প্রায় 2 গুণ 3 গুণ বা 5 গুণ পিছিয়ে আছে। উন্নত দেশগুলোতে টোটাল রেভিনিউ এর প্রায়
70 থেকে 80% তো আসে প্রত্যক্ষ কর আয়করের মতন করগুলা থেকে। ইভেন আমাদের পাশের দেশ ভারতও 50%-এর বেশি রেভিনিউ আয়কর থেকে নেয়। আর বাংলাদেশে রেভিনিউ এর 65% আসে সাধারণ মানুষের ভ্যাট শুল্ক বা পরোক্ষ কর থেকে। এইবার চলেন তো আমরা একটু ভ্যাটের হিসাবটা করি। এইখানে টপ 5টা দেশ হইতেছে হাঙ্গেরি 27%, ফিনল্যান্ড 25.5%, আর সুইডেন, ডেনমার্ক ও নরওয়েতে 25% করে। কয়েকটা ছোট দ্বীপরাষ্ট্র আর কুয়েত কিংবা কাতারের মতন মধ্যপ্রাচ্যের কিছু দেশে ভ্যাট জিনিসটা একদমই নাই। আমাদের পাশের ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কায় ভ্যাটের হার 18%, চীনে 13, ফিলিপিন্সে 12 আর জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামে ভ্যাট 10%। দক্ষিণ এশিয়াতে সবচেয়ে কম ভ্যাট হচ্ছে মালদ্বীপে 8%। বাংলাদেশের কথা এখনো বলি নাই, বাংলাদেশে স্ট্যান্ডার্ড ভ্যাট রেট হচ্ছে 15%। আচ্ছা, সংখ্যার হিসাবটা তো বুঝলেন। ভ্যাটের ভয়াবহতা বোঝার জন্য আপনাকে আরো কিছু অ্যানালাইসিসের ভিতরে যাইতে হবে। আপনাদের আশেপাশে যে বন্ধু বান্ধবরা সিগারেট খায় ওদেরকে খেয়াল করলে আপনি দেখবেন ওরা জুন জুলাই মাসে খুব টেনশনের মধ্যে থাকে, কারণ বাজেট দিলে প্রতি বছরই সিগারেটের উপরে কর বাড়ায় দেওয়া হয়। এর ফলে এইগুলার খুচরা দাম 1 থেকে 2 টাকা বেড়ে যায়। কিন্তু 2025 সালের এই শুরুতে আইসা অর্থ বছরের ঠিক মাঝখানে বিভিন্ন জিনিসের এই যে ভ্যাট আর সম্পূরক শুল্কটা বাড়ায় দেওয়া হইলো, এটা কিন্তু সেই জুন জুলাই মাসে না, একটা অর্থ বছরের মাঝামাঝি টাইমে। এইরকম কিন্তু সচরাচর দেখা যায় না। আর অধ্যাদেশ জারির সাথে সাথে এটা কার্যকর হয়ে গেছে। এত তাড়াহুড়ার কারণ খুঁজতে গেলে আইএমএফ এর চাপের একটা বিষয় সামনে আসে। ওদের যে $4.7 বিলিয়ন ঋণ দেওয়ার কথা, ওইটার চতুর্থ কিস্তি বাংলাদেশের পাওয়ার কথা ফেব্রুয়ারি মাসে। এই ঋণ কিন্তু শেখ হাসিনার আমলে নেওয়া হয়েছিল। আইএমএফ এর মতন ডোনাররা ঋণ দেওয়ার সময় কিন্তু অনেক শর্ত দেয়। এইরকম একটা শর্ত হইতেছে 2024-25 অর্থ বছরেই ট্যাক্স টু জিডিপি রেশিও 0.2% বাড়াইতে হবে। আর এই পরিমাণটা বাড়াইলে 12,000 কোটি টাকার বেশি হয়। তো এই শর্তের কারণে আর অতিরিক্ত রাজস্ব আদায় করতেই অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে কর শুল্ক বাড়ানো হইতেছে বলে প্রথম আলোকে জানাইছিলেন এনবিআর এর একজন শীর্ষ কর্মকর্তা। তার কথা অনুযায়ী দাতা সংস্থাগুলোর চাপ আছে যেন সব ধরনের পণ্য আর সেবার উপরে একক ভ্যাট হার মানে 15% করা হয়। এতদিন কিন্তু এক এক পণ্যে এক এক রকম ভ্যাট হার ছিল, যেমন বিস্কুট কেকের উপরে থাকা 5% আর মিষ্টির উপরে থাকা 7.5% ভ্যাট বাড়াই দিয়ে এবার 15% করা হয়েছে। এইভাবেই সম্ভবত অন্য জিনিসগুলোরও ভ্যাট হার বাড়ায় 15% করা হবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, আইএমএফ এর চতুর্থ কিস্তির অর্থ ছাড় এবং বাড়তি ঋণ পেতে শর্ত হিসেবে শুল্ক কর বাড়ানোর মতো অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে। সরকার যে খুশি মনে এটা করেছে তাও নয়, সরকার মনে করেছে আইএমএফ এর অর্থ পেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে এবং বিনিময় হারের চাপ কমবে, তাই সরকারকে এই পথে যেতে হয়েছে। তবে সিদ্ধান্তটা খুশি মনে নিক আর বেজার মনে নিক, কর শুল্ক বাড়ানোর এই সিদ্ধান্তের কারণে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত অনেককেই কিন্তু এর চরম মূল্য দিতে হইতেছে। ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতি চলতে থাকা এই অবস্থায় সাধারণ মানুষ খুবই চাপের মধ্যে আছে। কর শুল্ক যদি বাড়ে জিনিসপত্রের দাম বাড়বে, কিন্তু মানুষের আয় কিন্তু বাড়তেছে না। এইটার ফলে সবার প্রকৃত আয়টা কিন্তু কমবে, বেশি দাম দিয়ে বেশি জিনিস কিনতে হবে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, অর্থনীতিকে বুস্ট করার জন্য ভ্যাট বাড়ানো ছাড়াও অন্য কোনো উপায় কি আছে? লেখক ও গবেষক কল্লোল মুস্তফা তার এক লেখায় ধনী ও ব্যবসায়ীদের কাছ থেকে আয়কর আদায় এবং পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনা এই দুইটা বিষয়ের দিকে বেশি গুরুত্ব দিয়েছেন। বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টের গত বছরের এক প্রপোজাল থেকে নাকি দেখা যায় ঢাকার 50 থেকে 80% ফ্ল্যাটের হিসাব আয়করে দেখানো হয় না। 60 থেকে 80% ব্যবসা প্রতিষ্ঠান কোনো কর ও ভ্যাট দেয় না। বুয়েটেরই প্রস্তাব ছিল যে তারা এআই ব্যবহার করে এমন কিছু ডিভাইস বানায় দিবে যেগুলো দিয়ে এই ফাঁকিটা বন্ধ করা যাবে, কিন্তু এনবিআর এর কাছ থেকে এটা নিয়ে তেমন সাড়া পাওয়া যায় নাই। অথচ রেভিনিউ পাওয়ার জন্য এখন ঠিকই ভ্যাট শুল্ক বাড়ানো হইল। গত জুলাই অক্টোবর এই 4 মাসে আয়কর আদায়ে ঘাটতি ছিল 12,739 কোটি টাকা। 2023 সালে সিপিডির একটা গবেষণা থেকে দেখা যায় আয়কর দেওয়ার মতন আয় করার জয়েন্ট স্টক কোম্পানিতে 2,13,000 কোম্পানি রেজিস্টার্ড হইলেও রিটার্ন দাখিল করে মাত্র 45,000 কোম্পানি। এসব খাতে কর ফাঁকির কারণে প্রায় 56,000 কোটি থেকে 3 লক্ষ কোটি টাকা পর্যন্ত রাজস্ব ঘাটতি হয়। শুরুতে বলছিলাম গত অর্থ বছরে বাজেট ঘাটতি কত ছিল? 2,56,000 কোটি টাকা। এখন আপনি নিজেই একটা হিসাব করে দেখেন, কর ফাঁকি না থাকলে এই বাজেট ঘাটতি আসলে কতটা কমতো।
জাবির সাবেক অধ্যাপক এবং অর্থনীতিবিদ আনু মোহাম্মদ তার বাজেট ও প্রতারণার ধারাবাহিকতা টাইটেলের একটা লেখায় বলছিলেন, কর ব্যবস্থা হচ্ছে বৃষ্টির মতো। এক জায়গা থেকে পানি শুকিয়ে জলীয় বাষ্প হয়ে যদি আরেক জায়গায় বৃষ্টি হয়, তাহলে শুকিয়ে যাওয়া জায়গাটা সময়ের সাথে আরো শুকিয়ে যেতে থাকে, আর বৃষ্টি হওয়া জায়গাটা ফুলে ফেপে ওঠে। সরকার যখন পরোক্ষ কর দফায় দফায় বাড়ায়, এখানে শ্রেণীভিত্তিক সম্পদ স্থানান্তরের একটা ঘটনা ঘটে। সাধারণ মানুষের সম্পদ চলে যায় ধনীদের কাছে। সমস্যাটা ঠিক এইখানেই। ডিসেম্বর মাসে ইনফ্লেশন ছিল প্রায় 10.89%। জানুয়ারিতে এসে দাম বাড়লো 100-র বেশি পণ্য আর সেবার। এখন ভ্যাট জিনিসটা কিন্তু ধনী গরিব সবার জন্য সমান। এইখানে আবার আয় করার মতন কোনো স্ল্যাব নাই। চাপটা কিন্তু বেশি পড়বে গরিব, ভদ্র ভাষায় মধ্যবিত্তের উপরেই। আয়কর আদায়ে গা ছাড়া ভাবের কারণ খুঁজতে গেলে সবার আগে এনবিআর এর দিকেই আঙুল তোলা হয়। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সিনিয়র সহসভাপতি এস এম নাজির হোসাইন ডয়চে ভেলেকে বলেন, যে 20-30% কর ফাঁকির ঘটনা ঘটে, সেটা বন্ধে এনবিআর কোনো উদ্যোগ নেয় না। কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স নেট বাড়ানো হচ্ছে না। এনবিআর এর দুর্নীতিবাজ কর্মকর্তারা ট্যাক্স ফাঁকি দিতে সহায়তা করে। 5 আগস্টের পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ভ্যাট বাড়িয়ে সাধারণ মানুষের সমস্যার পথ তৈরি করা হলো। এনবিআর এর অনেক কর্মকর্তাই কর্পোরেটদের এজেন্ট। তাদের কাজ হলো কর্পোরেটরা কিভাবে কর ফাঁকি দিতে পারে তার ব্যবস্থা করা। সব মিলাই যদি সামারি করি, এই ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি ভ্যাট জিনিসটার উৎপত্তি আসলে কোত্থেকে হয়েছে ইতিহাসে। পৃথিবীর সব দেশেই কি বাংলাদেশের মতন হর হামেশা এই ভ্যাটের পার্সেন্টেজ বাড়ানো হয় কিনা, অন্যান্য দেশ আয়কর বা প্রত্যক্ষ করের উপরে কতটা নির্ভরশীল, আর বাংলাদেশ এই ভ্যাটের উপরে কতটা নির্ভরশীল। ভ্যাট বাড়ানো হইলে আসলে যে ধনীদের উপরে না, বরঞ্চ মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত মানুষের উপরেই এর প্রভাবটা বেশি পড়ে। এই সবগুলো ব্যাপার আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।